হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো আজকে তোমাদের জন্য মৌর্য সাম্রাজ্যের পার্ট 2 নিয়ে আজকে ডিসকাস করব। অলরেডি পার্ট 1 হয়ে গেছে, যারা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1 দেখে নেবে। সেখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করেছি। আজকে পার্ট 2 তেও কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করব। তোমাদের কাছে যেটা বলে থাকি, ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রতিটা কোশ্চেনের সাথে আরো ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে থাকি যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। ওকে, ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদেরকে যেটা বলে থাকি, তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে এবং তাদের এক্সামও ভালো হয়। আমি মনে করবো এই ধরনের ভিডিও দেখার পর তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসলে আশা করি 100% কমন পাবে। চলো শুরু করা যাক। যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, চন্দ্রগুপ্ত মৌর্য যে জৈন সন্ন্যাসীর সঙ্গে দক্ষিণ ভারতে আসেন তার নাম কি? দেখো এই কোশ্চেনটা আমি পার্ট 1 এ তোমাদের জন্য রেখে গেছিলাম, তো তোমাদেরকে অ্যান্সার করতে বলেছিলাম, তোমরা অনেকে অ্যান্সার করেছো, আমার খুব ভালো লেগেছে। যারা অ্যান্সার করোনি তাদের জন্য আমি অ্যান্সার বলে দিচ্ছি। চলো এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে ভদ্রবাহু। ওকে, আর ভদ্রবাহু সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখবো। চলো যেগুলো পরীক্ষা আসার মতো। প্রথম ইনফরমেশনটা মনে রাখো যে ভদ্রবাহু সম্পর্কে, ইনি চন্দ্রগুপ্তের শেষ আধ্যাত্মিক গুরু ছিল। এটা মনে রাখো, শেষ আধ্যাত্মিক গুরু ছিল চন্দ্রগুপ্তের ভদ্রবাহু। ওকে, আর এছাড়াও মনে রাখো জৈনরা, তোমরা জানো যে জৈনরা দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর। তোমরা এটা নিশ্চয়ই জানো, দিগম্বর এবং একটা ছিল শ্বেতাম্বর। ওকে, তো কোন এই ভদ্রবাহু কোন দলের মধ্যে পড়ে তোমরা সেটাও মনে রাখবে। ভদ্রবাহু ছিল দিগম্বরের মধ্যে, এটা মনে রাখো। ভদ্রবাহুর কথা যারা মেনে চলতো তাদেরকে দিগম্বর বলতো। তাহলে শ্বেতাম্বর কাদের কথা দেখো, শ্বেতাম্বরের ক্ষেত্রে মনে রাখো শ্বেতাম্বরের এর নেতা কে ছিল? তাহলে শ্বেতাম্বরের নেতা ছিল স্থূলভদ্র, এটা মনে রাখো একই সঙ্গে। শ্বেতাম্বরের নেতা ছিল স্থূলভদ্র। ওকে, ভদ্রবাহুকে মেনে যারা চলতো, যে জৈন সন্ন্যাসী, তাদেরকে বলা হতো দিগম্বর। আর দিগম্বর, দেখো এই দুটো ভাগ কেন হয়েছিল সেটাও মনে রাখো। দুটো ভাগ হওয়ার পিছনে কারণ কি ছিল? দেখো দুটো ভাগ হওয়ার পিছনে দুটো কারণ ছিল। একটা কারণ ছিল এই দিগম্বররা শ্বেত বস্ত্র পরিধান করতো না, অর্থাৎ এরা নগ্ন অবস্থায় থাকতো, আর এরা শ্বেত বস্ত্র পরিধান করতো। এই জন্য একটা দুটো ভাগ হওয়ার পিছনে একটা কারণ ছিল শ্বেত বস্ত্র পরিধান করা নিয়ে। আর একটা কারণ হয়, দুটো কারণ মনে রাখবে। আর একটা কারণ, এই মৌর্য বংশ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ সময়ে দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষের কারণে কিছু জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে, এটা মনে রাখো, উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যায়। উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যায়। এই দাক্ষিণাত্যে চলে যাওয়ার পিছনেই দুটো দল তৈরি হয়েছিল। আর ভদ্রবাহু তো তোমরা বুঝে গেলে দিগম্বরের মধ্যে পড়ছে। আর ভদ্রবাহু সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখো, ভদ্রবাহুর মৃত্যু হয়েছিল শ্রাবণ বেলগলায়। এটাও মনে রাখো, ভদ্রবাহুর মৃত্যু হয়েছিল শ্রাবণ বেলগলায়, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়েছিল। ওকে, আর মৃত্যু হয়েছিল কবে? 298 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, এটা মনে রাখো, 298 খ্রিস্টপূর্বাব্দে শ্রাবণ বেলগোলাতে কিন্তু ভদ্রবাহুর মৃত্যু হয়েছিল। আর ভদ্রবাহু মহাবীরের পথ মেনে চলতো, এটা মনে রাখতে পারো, মহাবীরের পথ মেনে চলতে হলো ভদ্রবাহু। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো আর দ্বিতীয় প্রশ্নটা রেখে গেছিলাম তোমাদের জন্য, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় জন্মগ্রহণ করেছিল। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। এটার অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। পাটলিপুত্রতে চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছিল। আর চন্দ্রগুপ্তের রাজধানীও কোথায় ছিল? তোমাদেরকে বলেছিলাম চন্দ্রগুপ্তের রাজধানীও কিন্তু পাটলিপুত্রতেও ছিল, এটা মনে রাখবে। আর কবে জন্মগ্রহণ করেছে সেটা মনে রাখতে পারো, 340 খ্রিস্টপূর্বাব্দে। 340 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছে। ওকে, আর মৃত্যু হয়েছিল তোমাদেরকে বলেছিলাম 300 খ্রিস্টপূর্বাব্দে। 300 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়েছিল। মৃত্যু হয়েছিল কোথায়? তোমাদের একটু আগেই বলেছি, সেটা কোথায়? মহীশূরের শ্রাবণ বেলগোলাতে। মহীশূরের শ্রাবণ বেলগোলাতে তার মৃত্যু হয়েছিল। ওকে, প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সবগুলো তোমরা মনে রাখবে শ্রাবণ বেলগোলাতে। ওকে, আর এছাড়া চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তো তোমাদেরকে বলেছিলাম, চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডটা মনে রাখবে, 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ হলো চন্দ্রগুপ্তের শাসনকাল। ওকে, চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আলেকজান্ডার কত সালে ভারতে প্রবেশ করে? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আলেকজান্ডার, তোমাদেরকে এর আগে বলেছিলাম আলেকজান্ডারকে ম্যাসিডনের রাজা, তোমরা নিশ্চয়ই মনে রেখেছো। আর ভারতে প্রবেশ করে 327, মনে রাখো 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করে। ওকে, কোথা দিয়ে ভারতে প্রবেশ করেছিল সেটাও গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে হলো হিন্দুকুশ পর্বত। এটা মনে রাখো একই সঙ্গে, হিন্দুকুশ পর্বত পার করে ভারতে প্রবেশ করেছিল। ওকে, সেই সময় ভারতে প্রবেশ করে আলেকজান্ডার, তোমরা নিশ্চয়ই জানো আলেকজান্ডার ভারতে প্রবেশ করে পুরুষ সঙ্গে যুদ্ধ করেছিল। এটাও মনে রাখো, পুরুষ সঙ্গে যুদ্ধ করেছিল।
পুরুর সঙ্গে আলেকজান্ডারের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি তোমরা নিশ্চয়ই জানো। আলেকজান্ডার এবং পুরুর সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হিদাস পিসের যুদ্ধ নামে পরিচিত। হিদাস পিসের যুদ্ধ নামে পরিচিত। এই হিদাস পিসের যুদ্ধ কত সালে হয়েছিল পুরুর সঙ্গে সেটা মনে রাখো। এই যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। এটাও গুরুত্বপূর্ণ যুদ্ধ, এটাও মনে রাখো তোমরা। 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরুর সঙ্গে আলেকজান্ডারের। আর তখন পুরু কোথায় রাজত্ব করছিল দেখো, এটা গুরুত্বপূর্ণ। পুরু রাজত্ব করছিল ঝিলাম নদী, এটা মনে রাখো, ঝিলাম নদী ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে। ঝিলাম নদী ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে পুরু রাজত্ব করছিল। আর যুদ্ধটা ঠিক এই জায়গাতেই হয়েছিল, ঝিলাম নদীর তীরে যুদ্ধটা হয়েছিল, এটাও মনে রাখতে পারো। ওকে। আর এছাড়াও আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করে তখন কিন্তু এইদিকে রাজত্ব করছিল নন্দবংশ, এটাও মনে রাখো। এইদিকে রাজত্ব করছিল নন্দবংশ, শেষ রাজা ধননন্দ রাজত্ব করছিল, ধননন্দ। ওকে। আর এরপরে আলেকজান্ডার তোমরা যুদ্ধের পরে 325 খ্রিস্টপূর্বাব্দে, এটা মনে রাখো, 325 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত থেকে বেরিয়ে ব্যাবিলনে চলে গেছিল, এটা মনে রাখো। একই সঙ্গে ব্যাবিলনে যাওয়ার পথে ব্যাবিলনেই তার মৃত্যু হয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ একটা তথ্য। তাহলে আলেকজান্ডারের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 325 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। ওকে। তিনটে সালই গুরুত্বপূর্ণ, তিনটে সালই মনে রাখবে, 327, 326 এবং 325। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো কত সালে চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়। দেখো আগের যুদ্ধটা কি বলেছিলাম, আগের যুদ্ধটা বলেছিলাম পুরুর সঙ্গে আলেকজান্ডারের। সেক্ষেত্রে কিন্তু পুরু পরাজিত হয়েছিল এবং আলেকজান্ডার জয়ী হয়েছিল। এই তথ্যটা তোমরা মনে রাখবে, আলেকজান্ডার জয়ী হয়েছিল। আর এই যুদ্ধটার নাম বলেছিলাম কি? হিদাসপেসের যুদ্ধ। আর এই যুদ্ধটা কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। তো আলেকজান্ডারের সেনাপতি, তোমরা জানো আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। আর এই সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্তের কত সালে যুদ্ধ হয়েছে? 305 খ্রিস্টপূর্বাব্দে। তো একই সঙ্গে দুটোই মনে রাখো, 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়। আর এই সেলুকাস এই যুদ্ধে পরাস্ত হয়েছিল, এক্ষেত্রে মনে রাখো সেলুকাস পরাস্ত হয়েছিল। আর পরাস্ত হয়ে চন্দ্রগুপ্তকে কি 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 দিতে হয়েছিল তাকে? কাবুল, তার দখলে থাকা, মনে রাখো, কাবুল, হিরাট, হিরাট, এছাড়াও গান্ধার, সবগুলো মনে রাখো একই সঙ্গে, গান্ধার এবং বালুচিস্তান, এছাড়াও বালুচিস্তান, এগুলো সব চন্দ্রগুপ্তকে তাকে দিতে হয়েছিল যুদ্ধে হেরে গিয়ে। আর চন্দ্রগুপ্ত তার বিনিময়ে তাকে কি দিয়েছিল? 500 হাতি দিয়েছিল। এই তথ্যটাও মনে রাখো। আর এছাড়া তোমাদেরকে বলেছিলাম সেলুকাস চন্দ্রগুপ্তের রাজত্বকালে কাকে পাঠিয়েছিল? মেগাস্থিনিসকে পাঠিয়েছিল, তোমাদেরকে এর আগে বলেছি। মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত রাজত্বকালে মেগাস্থিনিসকে পাঠিয়েছে। মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিল, তোমাদেরকে বলেছিলাম। আর ইন্ডিকা গ্রন্থ থেকে কি জানতে পারি? মৌর্য শাসন পদ্ধতি জানতে পারি, তোমাদেরকে বলেছিলাম মৌর্য শাসন পদ্ধতি জানতে পারি। আর এই ইন্ডিকাই একমাত্র বৈদেশিক উপাদান, এটা তোমাদেরকে বলেছিলাম। ওকে। আর তোমাদেরকে এছাড়াও বলেছিলাম সেলুকাসের কন্যার নাম কি? সেলুকাসের কন্যার নাম ছিল হেলেনা, এটাও বলেছিলাম। আর হেলেনা ছিল চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী, তোমাদেরকে বলেছিলাম। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, মৌর্য যুগের মুদ্রাগুলি কেমন ছিল। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম মৌর্য যুগে কি কি মুদ্রা ব্যবহার করা হতো। 3 ধরনের মুদ্রা ব্যবহার করা হতো, তোমাদেরকে বলেছিলাম। এক হলো কার্সা পানা, আশা করি তোমরা সকলেই মনে রেখেছো। কার্সা পানা বা বলেছিলাম পানা, দুটো নামই পেতে পারো, পানা নামও পেতে পারো। ওকে। আর এইটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হতো, এই মুদ্রাটাই। আর এছাড়াও আরো দুটো মুদ্রা বলেছিলাম, আর দুটো কি কি বলেছিলাম? কাকিনি বলেছিলাম, কাকিনি। আর একটা কি বলেছিলাম? আর একটা বলেছিলাম মাসিকা, মাসিকা। এই 3 ধরনের মুদ্রা ব্যবহার করা হতো। ওকে। আর মুদ্রাগুলি কেমন ছিল? এই ধরনের এখানে কোশ্চেন, মুদ্রাগুলো কেমন ছিল বলতে, মুদ্রা মনে রাখো, 3টে পয়েন্ট মনে রাখো। এক ছিল মুদ্রাগুলো তামার মুদ্রা ছিল, এটা মনে রাখো, মুদ্রাগুলো ছিল তামার মুদ্রা। ওকে। আর মুদ্রাগুলো দেখতে কেমন ছিল? এটা মনে রাখতে হবে, মুদ্রাগুলো চৌকো দেখতে ছিল, এটা মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ, চৌকো। আর আরেকটা পয়েন্ট মনে রাখো মুদ্রা নিয়ে, সেটা হলো মুদ্রাতে কোনো মূর্তি ছিল না। এটা এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো, মুদ্রাতে কোনো মূর্তি ছিল না, মুদ্রাতে কোনো মূর্তি ছিল না, এই ধরনের, খুব গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট। তো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, অর্থশাস্ত্র থেকে কি জানা যায়। তোমরা জানো অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা, তোমরা নিশ্চয়ই সকলেই জানো কৌটিল্যের লেখা। আর দেশীয় উপাদান যদি বলো, তো দেশীয় উপাদানের মধ্যে এইটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, দেশীয় উপাদানের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র। আর এখান থেকে কি জানা যায়? এখান থেকে জানা যায় রাজকাজের সমস্ত বিষয়, এটা মনে রাখো, রাজকাজের সমস্ত বিষয় জানা যায়, রাজকাজের সমস্ত বিষয় সমস্ত বিষয় জানা যায় এই কৌটিল্যের অস্ত্রশস্ত্র থেকে। আর তোমাদেরকে বলেছিলাম যে এটা দেশীয় উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলেছিলাম বৈদেশিক উপাদান যদি বলো, বৈদেশিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেগাস্টেশন ইন্ডিকা। আর তোমাদেরকে বলেছিলাম ইন্ডিকা থেকে কি জানা যায়? ইন্ডিকা থেকে জানা যায় মৌর্য শাসন পদ্ধতি, এটা মনে রাখো একই সঙ্গে, মৌর্য
শাসন পদ্ধতি কিন্তু ইন্ডিকা থেকে জানা যায়। ওকে, দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই মনে রাখো। আর এই অর্থশাস্ত্র রচনার সঠিক সময় জানা যায়নি, সঠিক সময় ধরা হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে। এটা মনে রাখো, খ্রিস্টপূর্ব 3য় শতকে এই গ্রন্থ রচনা শুরু হয়েছিল, এটা কিন্তু মনে রাখতে পারো, 3য় শতকে। ওকে, আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো, এই অর্থশাস্ত্রতেই বলা আছে যে কুড়ে রাজার প্রজারাও কুড়ে হয়, এই ধরনের তথ্য কিন্তু এর মধ্যে বলা আছে যে কুড়ে রাজার প্রজারাও কুড়ে হয়, এটা মনে রাখতে পারো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, গুপ্তচর ব্যবস্থা কোন বংশ প্রথম চালু করে? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, গুপ্তচর ব্যবস্থা কিন্তু প্রথম মৌর্যরা চালু করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো মৌর্যরা প্রথম গুপ্তচর ব্যবস্থা চালু করে। আর এছাড়াও মৌর্যরা প্রথম, এটাও মনে রাখো, মৌর্যরা এছাড়াও প্রথম রাজস্ব কর কিন্তু প্রথম চালু করে। রাজস্ব কর ব্যবস্থা, রাজস্ব কর ব্যবস্থা কিন্তু মৌর্যরা প্রথম চালু করে। তাহলে দুটো তথ্যই মনে রাখো, গুপ্তচর ব্যবস্থা এবং রাজস্ব কর ব্যবস্থা দুটোই কিন্তু মৌর্যরা প্রথম চালু করে। আর এই গুপ্তচর ব্যবস্থা চন্দ্রগুপ্ত কেন চালু করেছিল? সাম্রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত এই ব্যবস্থা চালু করেছিল। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, অমৃতাঘাত উপাধি কে ধারণ করেছিল? খুব ইজি কোশ্চেন, সকলেই পারবে এটা। অমৃতাঘাত উপাধি ধারণ করেছিল বিন্দুসার। আর বিন্দুসারের টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই সকলেই জানো, বিন্দুসারের টাইম পিরিয়ড কত? 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ হলো বিন্দুসারের টাইম পিরিয়ড। অর্থাৎ 273-এ কিন্তু তার মৃত্যু হয়েছিল, এটা কিন্তু মনে রাখো, 273 খ্রিস্টপূর্বাব্দে তার বিন্দুসারের মৃত্যু হয়। তাহলে জন্মটাও মনে রাখতে পারো, জন্ম হয়েছিল কিন্তু 320 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়েছিল, আর 273-এ তার মৃত্যু হয়, এটা জন্ম মৃত্যু। আর তার রাজত্বকাল যদি বলো, তাহলে 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দে হলো তার রাজত্বকাল। ওকে, আর অমৃতাঘাত এর মিনিং কি এটা মনে রাখতে পারো, অমৃতাঘাতের মিনিং কিন্তু শত্রু হন্তা বা শত্রু নিধনকারী, দুটোই মনে রাখতে পারো। শত্রু নিধনকারী বা শত্রু হন্তা হলো অমৃতাঘাতের উপাধি। আর এছাড়াও জৈন সাহিত্যে, এটা মনে রাখো, জৈন সাহিত্যে তাকে কি বলা আছে? জৈন সাহিত্যে তাকে সিম হাসেন বলা আছে, এটা মনে রাখতে পারো, জৈন সাহিত্যে তাকে সিম হাসেন বলেও বলা আছে। ওকে, আর এছাড়াও মনে রাখতে পারো, বিন্দুসারের মা কে ছিল? তোমরা জানো চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী কি বলেছিলাম তোমাদেরকে? দুর্ধরা ছিল চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী, অর্থাৎ দুর্ধরা ছিল বিন্দুসারের মা। ওকে, এটা মনে রাখতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, চন্দ্রগুপ্তের মায়ের নাম কি ছিল? দেখো খুব ইজি কোশ্চেন, চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল মুড়া। এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি ব্রাহ্মণ গ্রন্থ থেকে। এটা ব্রাহ্মণদের গ্রন্থ, অর্থাৎ বিষ্ণু পুরাণ থেকে জানতে পারি, বিষ্ণু পুরাণ। ওকে, আর বিষ্ণু পুরাণ ছাড়াও বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে জানতে পারি। বিষ্ণু পুরাণ ছাড়া বিশাখ দত্তের, তোমাদেরকে বলেছিলাম, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকেও কিন্তু আমরা এটা জানতে পারি। আর এছাড়াও মনে রাখো, এই মুদ্রা রাক্ষস থেকে আর কি জানতে পারি? মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি এই মুড়া ছিল একটা শুদ্ধ নারী, এই শুদ্ধ নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, আর মুড়া থেকেই মৌর্য কথাটা এসছে, এটা কিন্তু মনে রাখতে পারো। এটা এই গ্রন্থ থেকে, বিষ্ণু পুরাণ থেকে এটা জানা যায়। আর বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায়, এটাও মনে রাখতে পারো, বৌদ্ধ গ্রন্থ হলো মহাপুরী। এটা মনে রাখো, মহাপরিনির্বাণ সূত্র, এটা একটা বৌদ্ধ গ্রন্থ। এই গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক, এটা মনে রাখো, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক ক্ষত্রিয় বংশ থেকে জন্মগ্রহণ করেছিল। ওকে, আর এছাড়াও এই বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আর একটা তথ্য মনে রাখো, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে জানা যায় যে তাকে বিশলা বলা হতো। চন্দ্রগুপ্তকে বিশলা বা কুলহীন, একই সঙ্গে মনে রাখতে হবে, কুলহীন বা বিশলা বলা হয়েছে চন্দ্রগুপ্তকে, এটা বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। ওকে, পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যের ভূমি রাজস্ব করের নাম কি ছিল? তো ভূমি রাজস্ব কর, দেখো তোমাদেরকে একটু আগেই বলেছি, মৌর্যরাই প্রথম রাজস্ব কর এবং গুপ্তচর ব্যবস্থা দুটোই মনে রাখো, এবং গুপ্তচর ব্যবস্থা কিন্তু প্রথম মৌর্যরা চালু করেছিল, দুটো তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে ভূমি রাজস্ব কর, মৌর্যরা দুটো ভূমি রাজস্ব কর চালু করেছিল। তো একটার নাম ছিল বলি, মনে রাখো, একটার নাম ছিল বলি এবং আর একটার নাম ছিল ভাগ। এই দুই ধরনের রাজস্ব কর মৌর্যরা চালু করেছিল। ওকে, আর একই সঙ্গে মনে রাখো, চাষিরা তার ছ ভাগের এক ভাগ রাজস্ব কর হিসেবে দিত, এটা মনে রাখো, রাজস্ব কর হিসাবে 6/1 চাষিদেরকে দিতে হতো। আর তার সঙ্গে আর একটা তথ্য মনে রাখো, এটা মনে রাখো, অশোক
এই বলিকট্টা চাষীদের জন্য ছাড় দিয়েছিল। অশোক এই বলিকট্টা চাষীদের জন্য ছাড় দিয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো আজকে তোমাদের জন্য যে দুটো প্রশ্ন আমি রেখে যাচ্ছি, দুটো কোশ্চেনই তোমরা কমেন্টসে আমাকে জানাবে কমেন্ট করে। তো প্রথম কোশ্চেন তোমাদের জন্য, বিন্দুসারের রাসভাই বিদেশ থেকে কে এসেছিল? আশা করব তোমরা সকলেই এর অ্যান্সার জানবে এবং প্রত্যেকে অ্যান্সার করবে। আর দ্বিতীয় কোশ্চেন, সাঁচি কোথায় পাওয়া গেছে? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা অবশ্যই কমেন্টসে অ্যান্সার জানাবে। ভিডিওটি কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদেরকে যেটা বলে থাকি, ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করো যাতে তারা এই ধরনের ভিডিও দেখতে পারে এবং তাদেরও সামনের কম্পিটিটিভ এক্সামগুলো ভালো হয়। ওকে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video,